আইসি, যার পূর্ণরূপ হলো ইন্টিগ্রেটেড সার্কিট। বর্তমান মডার্ন টেকনোলজির ছোট ছোট গ্যাজেট ব্যবহার করে আমরা অনেক বড় বড় কাজকে খুব সহজেই করতে পারি। আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট এই বিষয়টাকে বাস্তবায়ন করেছে। আজকের ভিডিওতে আমরা আইসি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আইসি কি, আইসি কিভাবে কাজ করে, আইসি কত প্রকার, আইসির পিন আউট কিভাবে বের করতে হয় ইত্যাদি সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ তারিকুল ইসলাম রিয়ন এবং আপনারা দেখছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইলেকট্রনিক্সের অন্যান্য কম্পোনেন্টের মতো আইসি কোনো মৌলিক কম্পোনেন্ট না। যেমন রেজিস্টর, ট্রানজিস্টর, ডায়োড ইত্যাদি মৌলিক কম্পোনেন্ট, এবং এদের বেশ কয়েকটাকে একসাথে মিলিয়ে একটা কমপ্লিট সার্কিট তৈরি করা হয়। কিন্তু আইসি খুব ছোট এবং দেখতে মৌলিক হলেও আসলে আইসি একটা কমপ্লিট সার্কিট। আইসি কোনো সিঙ্গেল কম্পোনেন্ট না। গত ভিডিওতে আমরা আইআর সেন্সর দিয়ে একটা অটোমেটিক লাইট বানানো দেখেছিলাম। এই সার্কিটটার ইনপুট এবং আউটপুট কম্পোনেন্টগুলোকে বের করে যদি মূল সার্কিটটাকে কোনো কিছু দিয়ে কভার করে দেওয়া যায়, তাহলে পুরো সার্কিটটাকে তখন একটা সিঙ্গেল কম্পোনেন্ট মনে হবে। আর এটাকেই বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। তার মানে আইসি হচ্ছে রেজিস্টর, ট্রানজিস্টর, ডায়োড ইত্যাদি বিভিন্ন কম্পোনেন্ট দিয়ে তৈরি করা একটা কমপ্লিট সার্কিট, যাকে একটা প্লাস্টিকের আবরণ দিয়ে কভার করে দেওয়া হয়। এখন আমরা চাইলে এই 8টা টার্মিনাল সুন্দরভাবে সাজিয়ে আউটপুট পিনের সাথে কানেক্ট করে একে একটা 8 পিনের আইসির রূপ দিতে পারি। তারপর আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন ইনপুট ও আউটপুট কম্পোনেন্টকে এই আইসির সাথে কানেক্ট করে বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করতে পারি। ইনপুট আউটপুট সিগন্যালের ভিত্তিতে আইসিকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিজিটাল আইসি, আরেকটা হচ্ছে অ্যানালগ আইসি। এছাড়াও এক ধরনের মিশ্র আইসি পাওয়া যায় যা অ্যানালগ এবং ডিজিটাল উভয় প্রকার সিগন্যাল নিয়ে কাজ করতে পারে। ডিজিটাল আইসি সাধারণত ডিজিটাল সিগন্যালের উপর কাজ করে। এর ইনপুটে ডিজিটাল সিগন্যাল দেওয়া হয় এবং আউটপুটেও ডিজিটাল সিগন্যাল পাওয়া যায়। অর্থাৎ এই ধরনের আইসিগুলো বাইনারি 0 এবং 1 ছাড়াই কিছুই বোঝে না। এখানে বাইনারিতে 0 বলতে 0 ভোল্ট বা গ্রাউন্ডকে বোঝানো হয়, আর 1 বলতে পজিটিভ 5 ভোল্টকে বোঝানো হয়। অ্যানালগ আইসি সাধারণত অ্যানালগ সিগন্যালের উপর কাজ করে। ডিজিটাল আইসি যেমন শুধু 0 ভোল্ট আর +5 ভোল্ট ছাড়া কিছুই বুঝতো না, অ্যানালগ আইসি এমন না। অ্যানালগ আইসিতে 0 এবং +5 ভোল্ট ছাড়াও এদের মধ্যবর্তী যে কোনো ভোল্টেজকে অ্যাপ্লাই করা যায় এবং সেই হিসাবে আউটপুট পাওয়া যায়। অর্থাৎ অ্যানালগ আইসির ইনপুটে যদি লো ভোল্টেজ দেওয়া যায়, তাহলে আউটপুটেও লো ভোল্টেজ পাওয়া যাবে। আবার ইনপুটে যদি হাই ভোল্টেজ দেওয়া যায়, তাহলে আউটপুটেও হাই ভোল্টেজ পাওয়া যাবে। এবার আসি মিশ্র আইসি বা মিক্সড সিগন্যাল আইসি এর ক্ষেত্রে। এই ধরনের আইসিগুলো অ্যানালগ এবং ডিজিটাল উভয় প্রকার সিগন্যাল নিয়ে কাজ করতে পারে। এ ধরনের আইসি সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে এডিসি বা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, আরেকটা হচ্ছে ডিএসি বা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। আমরা যখন মাইক্রোফোনে কথা বলি, তখন মাইক্রোফোন একটা অ্যানালগ সিগন্যাল তৈরি করে, কিন্তু আমরা এই কথাগুলোকে যদি মেমোরিতে সেভ করতে চাই, তাহলে অবশ্যই এই সিগন্যালগুলোকে ডিজিটাল ফর্মে থাকতে হবে। আর ঠিক এই কাজটাই করে একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আইসি। অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আইসির ইনপুটে অ্যানালগ সিগন্যাল দেওয়া হয় এবং আউটপুটে ডিজিটাল সিগন্যাল পাওয়া যায়। আবার আমাদের রেকর্ড করা অডিও মেমোরিতে ডিজিটাল ফর্মে জমা থাকে। এই অডিও যখন আমরা স্পিকারে বাজাতে চাই, তখন অবশ্যই তাকে অ্যানালগ ফর্মে কনভার্ট করার প্রয়োজন হয়। আর এই কাজটাই করে একটা ডিএসি বা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার আইসি। এই আইসির ইনপুটে আসে ডিজিটাল সিগন্যাল এবং আইসি তা প্রসেস করে আউটপুটে অ্যানালগ সিগন্যাল প্রেরণ করে। কারণ আমরা ডিজিটাল সিগন্যালকে সরাসরি স্পিকারে দিতে পারি না। গঠনের উপর ভিত্তি করে আইসিকে বেশ কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন ডুয়েল ইনলাইন প্যাকেজ আইসি, সিঙ্গেল ইনলাইন প্যাকেজ আইসি, জিগজ্যাগ ইনলাইন প্যাকেজ আইসি, পেন্টাওয়াট প্যাকেজ, কোয়াড ফ্ল্যাট প্যাকেজ ইত্যাদি ইত্যাদি। আইসি যে ধরনেরই হোক না কেন, আইসি ব্যবহার করতে হলে এর কোন পিন কি কাজ করে তা ভালোভাবে জেনে নিতে হয়, যা আমরা আইসির ডাটাশিট থেকে জানতে পারি। ডাটাশিটে শুধুমাত্র আইসির পিন নাম্বার এবং সেই পিনের কি কাজ, অর্থাৎ সেই পিনের ডিসক্রিপশন দেওয়া থাকে। আইসির এতগুলো পিনের মধ্যে কোনটা কত নাম্বার পিন তা আমাদের খুঁজে নিতে হয়। এই ধরনের ডুয়েল ইনলাইন প্যাকেজ আইসি এর ক্ষেত্রে উপরের দিকে একটা ইউ শেপের কাটা অংশ থাকে। এই অংশের বাম পাশ থেকে আইসির পিন নাম্বার কাউন্ট করা শুরু হয়। অর্থাৎ এটা হবে 1 নাম্বার পিন, তারপর একটা 2 নাম্বার, এভাবে গণনা করতে হবে। লাইন শেষে একটা ইউটার্ন নিয়ে এইখান থেকে আবার গণনা শুরু করতে হবে। অর্থাৎ এই পিনটা হবে 9 নাম্বার পিন এবং তারপরেরটা হবে 10 নাম্বার, এভাবে গণনা শেষ করতে হবে। তবে অনেক সময় কিছু কিছু আইসিতে এই কাটা দাগটা থাকে না, তখন হয়তো একপাশে এমন একটা ছোট্ট ডট মার্ক থাকে। এই ডট মার্কটা যেখানে থাকে তার বাম পাশ থেকে পিন নাম্বার কাউন্ট করা শুরু হয়। আবার কখনো যদি ডট অথবা ইউ শেপের কাটা দাগ কোনোটাই না থাকে, তাহলে আইসিটাকে এভাবে ঘুরিয়ে আইসির মডেল নাম্বার যেখান থেকে লেখা শুরু হয়
সেই দিক থেকে গণনা শুরু করতে হবে। এই 2 নাম্বার পদ্ধতিটা প্রায় সব ধরনের আইসির ক্ষেত্রেই কাজে লাগে। সিঙ্গেল ইনলাইন প্যাকেজ আইসিগুলোর ক্ষেত্রে শুধুমাত্র এক পাশে পিন থাকে। এই আইসিগুলোতে সাধারণত কোনো ডট মার্ক থাকে না, আবার দুই পাশে ইউ শেপে কাটা থাকে। সেজন্য এই ধরনের আইসির নাম যেদিক থেকে শুরু হয় সেদিক থেকে পিন নাম্বার গণনা করা শুরু হয়। জিগজ্যাগ ইনলাইন প্যাকেজ আইসির ক্ষেত্রে একটা পিন বাইরের দিকে থাকে এবং অপর একটা পিন ভেতরের দিকে থাকে, অর্থাৎ পিনগুলো এভাবে জিগজ্যাগ আকৃতিতে সাজানো থাকে। এই ক্ষেত্রে আইসির নাম যেদিক থেকে শুরু হয় সেই দিক থেকে পিন নাম্বারগুলো গণনা করতে হয়, অর্থাৎ একদম বামের পিনটা হবে 1 নাম্বার, তারপর 2 নাম্বার, এভাবে গণনা করতে হবে। পেন্টাওয়াট আইসিগুলো দেখতে কিছুটা ট্রানজিস্টর শেপের হয়ে থাকে। এই আইসিগুলোর নাম যেদিক থেকে শুরু হয় সেই দিক থেকেই এর পিন নাম্বার গণনা করা শুরু হয়। কোয়াড ফ্ল্যাট আইসিগুলোর চারদিকেই পিন থাকে। এই আইসিগুলোর কোনো এক কর্নারে একটা ছোট্ট ডট মার্ক থাকে। সেই ডট মার্কের বাম পাশ থেকে পিন নাম্বার কাউন্ট করা শুরু হয়, অর্থাৎ ফার্স্ট এবং লাস্ট উভয় পিন এই ডটের কাছাকাছি থাকবে। আমরা অনেক সময় বিভিন্ন সার্কিটে এই ধরনের একটা কালো অংশ দেখতে পাই। এটাও মূলত একটা আইসি। এই ধরনের আইসিকে বলা হয় সিওবি আইসি বা চিপ অন বোর্ড আইসি। সিওবি আইসিগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে একে পরিবর্তন করার আর কোনো উপায় থাকে না। আবার যেহেতু এর স্পেসিফিক কোনো মডেল নাম্বার থাকে না, সেজন্য এর পিন ডায়াগ্রাম খুঁজে বের করা অনেক টাফ। পুরো সার্কিটটা দেখার পর এর পিন ডায়াগ্রাম সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আইসিকে একবার সার্কিটের সাথে সোল্ডারিং করার পর একে ডিসোল্ডারিং করে সার্কিট থেকে তুলে ফেলা বেশ সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য বিষয়। এই সমস্যা সমাধানের জন্য এই ধরনের একটা আইসি বেস ব্যবহার করতে পারেন। আইসি বেসকে সার্কিটের সাথে সরাসরি কানেক্ট করা হয় এবং আইসিকে আইসি বেসের উপরে বসিয়ে দেওয়া হয়। এতে কোনো সময় যদি আইসি খুলে ফেলার প্রয়োজন হয় তাহলে খুব সহজেই খুলে ফেলা যায় এবং সহজেই লাগানো যায়। যেহেতু আইসি কোনো সিঙ্গেল কম্পোনেন্ট না, সেজন্য একে মাল্টিমিটার দিয়েও সহজে পরিমাপ করা যায় না, কারণ আইসি হচ্ছে একটা সার্কিট। আর একটা সার্কিটের শুধুমাত্র ইনপুট আর আউটপুট টার্মিনালে মিটার ধরে বলা যায় না যে সার্কিটটা ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে। তবে একটা ভালো আইসির ইনপুট এবং আউটপুট টার্মিনালের মধ্যে কখনোই শর্ট দেখাবে না। একটা আইসির মেইন কম্পোনেন্ট হচ্ছে ট্রানজিস্টর। একটা আইসিতে কয়েকটা থেকে শুরু করে কয়েক বিলিয়ন ট্রানজিস্টর থাকতে পারে। ট্রানজিস্টর ছাড়াও একটা আইসিতে রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কম্পোনেন্ট থাকতে পারে। কিন্তু ট্রান্সফরমার এবং ইন্ডাক্টর আইসির মধ্যে থাকে না, কারণ আইসির মধ্যে এগুলোকে রাখতে গেলে আইসি অনেক বড় হয়ে যাবে এবং অনেক ব্যয়বহুল হয়ে যাবে। পরবর্তী ভিডিওগুলোতে আমি চেষ্টা করব আইসি নিয়ে বিভিন্ন প্রজেক্ট তৈরি করে সেই প্রজেক্টগুলো আপনাদের সামনে সহজে এক্সপ্লেইন করার। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।